আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষার সাবজেক্ট চয়েসের রেজাল্ট তোমাদের প্রকাশ করেছে। এখন তোমাদের পালা ভর্তি হওয়া। তোমাদের অনেকের মাঝে অনেক প্রশ্ন যে ভাইয়া সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশ করবে? সেকেন্ড মেরিট লিস্টে কত মেরিট পর্যন্ত চান্স হবে? এবং কি তোমার মাইগ্রেশন কিছু জিনিস যেরকম তোমরা নতুন এখন শুনতেছো যে মাইগ্রেশন, গণবিজ্ঞপ্তি এগুলো বিষয় তুমি বুঝতেছো না। তো আজকে প্রথমত আলোচনা করব এটা যে তোমার সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশ করবে এবং সেকেন্ড মেরিট লিস্টে তোমার কত মেরিট পর্যন্ত চান্স হইতে পারে। দেন তোমার হচ্ছে আরেকটা বিষয় যে তোমার ভর্তি কার্যক্রম কিভাবে তোমার সম্পন্ন করতে হবে। কারণ ভর্তি কার্যক্রমের শুধুমাত্র একটি ভুল তোমার ভর্তি ফুল যাত্রাটাকে তোমার ভর্তি বাতিল করে দিতে পারে। এই বিষয়ে তোমায় খুব গুরুত্বপূর্ণভাবে তোমায় দেখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে তোমার মাইগ্রেশন জিনিসটা কি? আমার সাবজেক্ট এসেছে বাট তোমার পছন্দ সেই সাবজেক্ট আসেনি। তোমার সেই সাবজেক্ট পছন্দের আসনে এখন তুমি কি ভর্তি হবা কি হবা না সেই বিষয়ে তুমি দ্বিধাদ্বন্দ্বে আছো। তো আজকে এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব যে মাইগ্রেশন জিনিসটা কি এবং তোমার যে সাবজেক্টে এসেছে সে সাবজেক্টে তোমার ভর্তি হওয়া উচিত কি উচিত না, প্রাথমিক ভর্তি সম্পর্কে তোমার কি কাগজপত্র লাগে। সর্বশেষ যে বিষয়টা আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমার সেকেন্ড মেরিট লিস্টে কত মেরিট পর্যন্ত চান্স পেতে পারে এবং তোমার মাইগ্রেশন বিষয়টা কি এবং মেরিট কতগুলো দিবে এবং লাস্ট কত মেরিট পর্যন্ত চান্স পেতে পারে। চলো মূল আলোচনায় ফিরে যাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রথম থেকে আলোচনা করি, যেহেতু এই ইউনিটে নিয়ে আলোচনা করি। এই ইউনিটে তোমাদের দুইটা গ্রুপে পরীক্ষা হয়েছিল। তো আনুমানিক ফার্স্ট মেরিট লিস্টে মেরিটে আর কি ধরতে গেলে 900-র কাছাকাছি, আনুমানিক 800 প্লাস 850 প্লাস মেরিট পর্যন্ত চান্স পেয়েছে। এখানে দেখতে পাচ্ছ মেরিট 821, এর আরও বেশি মেরিটে তোমার গেছে ধরতে পারো 850 মেরিট প্লাস পর্যন্ত জেনারেলি চান্স পেয়েছে। আর কোটাই সাবজেক্ট কোটা কিছু রয়েছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা রয়েছে তাদের কোটা হিসাবে ধরতে গেলে প্রায় 2300 প্লাস মেরিট পর্যন্ত চান্স পেয়েছে এদিকে ওদিকে, অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 2 মিলে মোটামুটি ধরতে গেলে 850 প্লাস 2200-2300 বা 850-900 এরকম প্লাস তোমার চান্স হয়েছে এই ইউনিটে। তো এখানে বুঝতে পারতেছো, অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 2 অর্থাৎ তোমাদের দুইটা শিফটে পরীক্ষা হয়েছিল। সেই দুইটা শিফট অনুযায়ী তোমার জেনারেলি তোমার 800 850 প্লাস মিনিট পর্যন্ত গেছে দুইটা মিলিয়ে বলা চলে আর কি। মানে আর কি ফার্স্ট গ্রুপে 850 এরকম প্লাস সামথিং ধরতে গেলে তোমার 850 এবং 2300 2200 2300 এরকম করে গেছে জেনারেলি। তো এবার আসি তোমার সেকেন্ড মেরিট লিস্টে তোমার এই ইউনিটে অর্থাৎ মানবিকের কত মেরিট পর্যন্ত দিতে পারে জেনারেল এবং সাবজেক্ট কোটা। জেনারেলে তোমাদের যারা 1200 মেরিটের ভিতরে রয়েছে, অর্থাৎ তোমাদের আরো 400 মেরিট অর্থাৎ 400 জনকে আরো ডাকা হবে। এখন বলতে পারো ভাইয়া সিট তো 800 850 গ্রুপ ওয়াইজ, তো আরো 400 স্টুডেন্টকে ডাকবে? একটা কথা বলে রাখো, একটা কথা শুনে রাখো, তোমরা যে সাবজেক্ট চয়েস সবাই দেয় কিন্তু সবাই ভর্তি হয় না। সাবজেক্ট চয়েস সবাই দেয় কিন্তু সবাই ভর্তি হয় না, কারণ ভর্তি হইতে একটা হিউজ একটা অ্যামাউন্ট লাগে। এছাড়া তোমাদের যারা টপ সারিতে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, তারা অন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো বা ঢাকা ইউনিভার্সিটি বলো, তারা সেখানে টপেই থাকে। তো অধিকাংশ স্টুডেন্ট তারা ঢাকা মুভ করে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিট খালি হয়ে যায়। এটা এভাবে চলে আসে প্রসেস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবং যারা এই ইউনিটে চান্স পেয়েছো তাদের ভর্তির জন্য কি কাগজপত্র লাগবে তো বলে রাখি, তোমাদের শর্ট কিছু নিয়ম দিয়ে দিই। তোমাদের ভর্তির জন্য হচ্ছে ডেট হচ্ছে 29 তারিখ থেকে 31 তারিখ। তোমাদের এটা হচ্ছে ভর্তির জন্য এটা সাক্ষাৎকার এবং তোমার কিছু কাগজপত্র লাগবে। এই বিষয়ে তোমার কাগজপত্র ভিতরে যেগুলো লাগবে এখানে দেওয়া আছে: ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, সাবজেক্ট চয়েসের ফর্ম, এসএসসি মূল সনদপত্র, মার্কশিট এবং রেজিস্ট্রেশন কার্ড এসএসসির। আর তোমার ভর্তির জন্য প্রাথমিক ভর্তির জন্য তোমার লাগবে হচ্ছে 5000, ওই যে প্রাথমিক ভর্তির জন্য লাগবে তোমার হচ্ছে 5200 টাকা। এগুলো হচ্ছে তোমার প্রাথমিক ভর্তির জন্য লাগবে এবং অনুষদ ফি আলাদা কিছু লাগতে পারে 1100 1700 1200 কম করে। আর এখানে কিছু রুল রয়েছে তোমাদের, এটা খুব জরুরিপূর্ণ। আরেকটা বিষয়, তোমরা এই 29 তারিখ এবং 31 তারিখ এই 3 তারিখের ভিতরে যে কোনো দিন তুমি যেতে পারবা। আর এখানে যে রুল এবং কক্ষ দেওয়া রয়েছে এটা বিষয় হচ্ছে এরকম যে ভবন কিন্তু একটা ভবনেই তোমাকে যাইতে হবে। ওইখানে গেলেই তুমি যে ভর্তি হতে আসছো তোমাকে তোমার ওই রুল অনুযায়ী তোমাকে অন্য যে রুম নাম্বারে গিয়ে তোমার সেখানে ভাইবা হবে। অর্থাৎ তুমি যে 29 তারিখে যাও, তোমার রুল যদি 1100 এই থেকে 344 এই লাস্টে থাকে তাহলে তুমি 103 নাম্বার রুমে, 30 তারিখে গেলে আবার 103 নাম্বার রুমে। তুমি যদি আবার সেম দেখো কোথাও চেঞ্জ হয়েছে, যেরকম এটা সাইট এটা তোমার 100 200 200 2 নাম্বার রুমে, 201 নাম্বার রুমে, কিন্তু এখানে আবার আলাদা।
এরকম আরকি বিষয় হচ্ছে। কিছুটা এদিক ওদিক চেঞ্জ হয়েছে, বাট সবকিছু একই। তুমি ওই ডিপার্টমেন্টে গেলেই, ওই ফ্যাকাল্টিতে গেলেই তুমি এই বিষয়টা বুঝতে পারবা। তো আশা করি এই ইউনিটটা সম্পূর্ণরূপে ক্লিয়ার। আরেকটা বিষয়, এই ইউনিটের মাইগ্রেশন বিষয়টা নিয়ে কথা বলি। মাইগ্রেশন বিষয় হচ্ছে ভাইয়া, তুমি যদি তোমার সেই সাবজেক্টে পছন্দ না হয়, তুমি যদি ভর্তি না হতে চাও, অর্থাৎ তুমি যদি সেই সাবজেক্টে পড়তে চাও, তাহলে তুমি মাইগ্রেশন অফ করে দিতে হবে। এটা অফ করবা কিভাবে? তুমি তোমার স্টুডেন্ট প্রোফাইলে ঢুকে অফ করতে পারবা। যখন তোমার ভর্তি কার্যক্রম চালু হবে, অর্থাৎ 29 পর থেকে তুমি অফ করতে পারবা, এবং সেটির সময় হচ্ছে ওই ভর্তি হওয়ার লাস্ট ডেটের সময় মতো, অর্থাৎ 31 তারিখ বিকাল 31 তারিখ রাত্রের ভিতরেই তুমি ওটা ক্লোজ করে নিতে হবে। আরেকটা বিষয়, তোমার সেকেন্ড মেয়াদের লেগে কবে শুরু হবে? সেকেন্ড মেয়াদ থেকে পাস করবে হচ্ছে 2 এপ্রিল পাস করা হবে। দেন তোমার পরীক্ষা, তোমার ক্লাস শুরু হবে হচ্ছে 10 মে তোমাদের ক্লাস শুরু হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। যেটা বললাম, তোমার অটো মাইগ্রেশন আবার অটো অন থাকে। মাইগ্রেশন যদি তুমি অফ করতে না চাও, মাইগ্রেশনটা অটো অফ থাকে, অন থাকে, অর্থাৎ ওটা অটোমেটিক্যালি অন থাকে। মানে আর কি, তোমার সাবজেক্ট তুমি ধরে নাও এখন বাংলা পেয়েছো, তোমার উপরে যদি ইংলিশ থাকে, বা তোমার উপরে যদি ধরে নাও সমাজবিজ্ঞান থাকে, তো বাংলাটা উপরে যে সাবজেক্ট থাকবে সেটা সক্রিয়ভাবে উপরের দিকে তোমার সাবজেক্টে যাবে যদি সিট খালি হয়। মাইগ্রেশন বিষয় হচ্ছে এরকম। আশা করি বুঝতে পেরেছো। মাইগ্রেশন অটো অন থাকে, ওটা অন করতে হয় না। বাট তুমি যদি স্টপ করতে চাও, অর্থাৎ ওই ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও, তাহলে সেটা অফ রাখতে হবে। আবার বলি, তুমি যদি তোমার পছন্দের সাবজেক্ট না পাও, তুমি তোমার করণীয় কি? তোমাকে ভর্তি হয়ে যেতে হবে, প্রাথমিক ভর্তি হয়ে যেতে হবে। দেন তোমার অপেক্ষা করতে হবে সেকেন্ড মেরিট লিস্টের জন্য। অর্থাৎ তোমার ধরে নাও তুমি বর্তমান পেয়েছো পালি, বা ধরে নাও সংস্কৃত পেয়েছো, তোমার তার উপর সমাজবিজ্ঞান আছে। এখন তোমার কারণে কি, তোমাকে সংস্কৃত ভর্তি হয়ে যেতে হবে। দেন তোমার সেকেন্ড মেরিট লিস্টে উপরে যারা ভর্তি হবে না, উপরে মেয়েটা অধিকাংশ তো ভর্তি হবে না। দেন ওই সিট খালি হবে, সমাজবিজ্ঞানের সিট যারা খালি হবে, যাদের মনোনীত করছে, তারা তো অধিকাংশ ভর্তি হবে না। দেন তোমার মাইগ্রেশনের মাধ্যমে সমাজবিজ্ঞানে চলে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। এবার আসি তোমাদের বি ইউনিটে নিয়ে। বি ইউনিটে কিছু কনফিউশন আছে। বি ইউনিটের ভর্তির ডেট এবং তোমার ভাইবার ডেট এবং কি তোমার ভর্তির ডেট, দুইটা একটু আলাদা আলাদা রয়েছে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। প্রথমে আসি, বি ইউনিটে তোমার কত মেরিট পর্যন্ত চান্স হইতে পারে। বি ইউনিটে তোমাদের আর্টস, সায়েন্স, আর্টস, কমার্স মূলত বি ইউনিটে। তো কমার্সের সিট আছে 370 প্লাস আর কি। দেন আর্টসের জন্য আছে 158, না সায়েন্সের জন্য আছে 158, আর্টসের জন্য আছে তোমাদের হচ্ছে 31টা। তো ওই মাফিক তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে 420 প্লাস মেরিট গিয়েছিল আর কি, বা 418 প্লাস 20 প্লাস মেরিট গিয়েছে আর কি, কমার্স থেকে আর কি। কমার্সের ডিপার্টমেন্টে 375টা সিটের বিপরীতে সেকেন্ড মেরিট লিস্টে কত যেতে পারে, এই বিষয় নিয়ে যদি আসি। সেকেন্ড মেরিট লিস্টে তোমার মেরিট পজিশন অনুযায়ী, ধরে নাও তোমার মেরিট পজিশন যদি, যেটা বললাম, সবাই সাবজেক্ট চয়েস দেয় কিন্তু সবাই ভর্তি হয় না। ধরে নাও তোমার মেরিট পজিশন 600-এর ভিতরে থাকে, 650-এর ভিতরে থাকে, আশা করি সেফ জোনে তুমি সেকেন্ড মেরিট লিস্টে পেয়ে যাবা। এখন বলতে পারেন ভাইয়া 200 স্টুডেন্ট ভর্তি হবে না? যেটা বললাম তোমায়, সবাই সাবজেক্ট চয়েস দেয় কিন্তু সবাই ভর্তি হয় না। বিষয়টা হচ্ছে এরকম। এখনো অন্যান্য বিষয়ে ভর্তি কার্যক্রম চলতেছে। যেরকম কয়েকদিনে, পরশুদিনেই তোমার হয়তো রাজশাহী, কি বলে, ঢাকা ইউনিভার্সিটির কমার্সের রেজাল্ট দিয়েছে। তোমার এখানে যদি কেউ যদি অ্যাকাউন্টিংয়ে পায়, কিন্তু কমার্সের, ঢাকা ইউনিভার্সিটি যদি কমার্সে সে ফিনান্স পায় বা ট্যুরিজম পায়, সে অ্যাকাউন্টিং ছাড়ি দিয়ে এখন ট্যুরিজমে ভর্তি হবে, কারণ ঢাকা ইউনিভার্সিটি ওদের কাছে একটা ভাইব, সবার কাছে একটা স্বপ্ন থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আর তোমার এই বি ইউনিটে কমার্স থেকে, সায়েন্স থেকে চান্স পেয়েছে 160, 158 তোমাদের সিট ছিল সায়েন্সের। এই যে 158 সিট ছিল, সেখানে 160 পর্যন্ত গিয়েছে। এখন যদি বলি সায়েন্সের কতজন চান্স পাবে, তো সায়েন্সের বিষয়টা অনেক দূর পর্যন্ত যায়। তো যারা তোমার 250 মিনিটের ভিতরে আছো, আশা করি সেকেন্ড মেরিটে তোমাদের চলে আসবে। কারণ সায়েন্সের শিক্ষার্থীরা, ওরা এমনিই পরীক্ষা দেয়, বলা চলে তাদের অনেক অপরচুনিটি রয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আর্টসের ক্ষেত্রে, আর্টসে 31টা সিটের বিপরীতে, 31টা সিটের বিপরীতে তোমার আনুমানিক 31 জনই ভর্তি হয়েছে। মানে তাদের ডাক দিছে, সবাই 31 জনে অ্যাপ্লাই করছে। তো আনুমানিক বলা চলে যে এই মেয়েটা 24-25 সেশনে আনুমানিক লাস্ট গণবিজ্ঞপ্তি অনুযায়ী 150 মিনিট পর্যন্ত চান্স পেয়েছিল। লাস্ট গণবিজ্ঞপ্তি, তো সমস্ত ইউনিভার্সিটি ভর্তি শেষে লাস্ট গণবিজ্ঞপ্তি তোমার 150 মিনিট পর্যন্ত চান্স পেয়েছিল এই তোমার বাণিজ্য শাখার সি ইউনিটে। তো সেই মাফিক আমি এটা বলতে সেকেন্ড লাস্ট, এটার আমার পূর্ব আছে। দেন আমি 24-25 সেশনে সেকেন্ড টাইম গিয়ে ভর্তি হতে গেছিলাম। দেন আমাকেও ডাকছিল, বাট আমি রুলস দেখি নাই, টাইম দেখি নাই, বিজ্ঞপ্তি এই বিষয়টা দেখি নাই, আমি ভর্তি হতে পারি নাই। আমার মেরিট পজিশন 171 ছিল মেবি, হ্যাঁ 171 ছিল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো তোমরা লাস্ট হচ্ছে তোমাদের ওভারঅল এ এবং বি সি ইউনিটে 15টার মতো মেরিট দেয়। সেখানে তোমার জিএসটি ভর্তি পরীক্ষা শেষ, তোমার ভর্তি কার্যক্রম শেষ, চবি শেষ, ঢাবি শেষ, জবি শেষ, সব শেষ হওয়ার পরে দেখবা তখন বিজ্ঞপ্তি দিবে। প্রত্যেকটা ইউনিভার্সিটি, একটা করে ইউনিভার্সিটি, তারা প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা করে বিজ্ঞপ্তি দেয় তাদের আসন খালি যে থাকে। বিষয়টা বুঝতে পেরেছো আশা করি।
দেন এখন আসি তোমার এই সি ইউনিটে ভর্তির প্রসেসটা কি। যেটা বলছিলাম সি ইউনিটে একটু কনফিউশন আছে। সি ইউনিটে ফার্স্ট কনফিউশন আছে তোমাদের সাক্ষাৎকারের সময় একটা আলাদা, দেন তোমাদের আবার ভর্তি হওয়ার সময় আলাদা। অর্থাৎ সাক্ষাৎকারের সময় হচ্ছে 29 তারিখ থেকে 30 তারিখ তোমাদের সাক্ষাৎকারের সময় সকাল 10টা থেকে বিকাল 4টা, এবং স্থান হচ্ছে রবীন্দ্র ভবন লাউঞ্জে 208 নম্বর কক্ষে। এবং তোমাদের ভর্তি হওয়ার অর্থাৎ ওই 29 তারিখ থেকে তুমি 31 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবা, কিন্তু 31 তারিখে তুমি সাক্ষাৎকার দিতে পারবা না। অর্থাৎ তোমার এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে 29 তারিখ থেকে 31 তারিখের ভিতরে, 29 থেকে 30 তারিখ আর 29-30 এই 2 দিন তোমায় সাক্ষাৎকার নেবে, কিন্তু 29-30-31 এই 3 দিন তুমি ভর্তি হতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। আর মাইগ্রেশন বিষয়টা হচ্ছে যেটা বললাম, মাইগ্রেশন অটোমেটিক্যালি অন থাকে, আর অটো মাইগ্রেশন অন থাকে, তুমি যে মাইগ্রেশন স্টপ করতে চাও সেটি 31 তারিখ বিকাল 4টার ভিতরে করতে হবে। আবার রাত 12টা না, বিকাল 4টার ভিতরে তোমাকে বন্ধ করতে হবে। এবং বন্ধ তুমি কই করতে পারবা, যেটা বলে দিয়েছি, বন্ধ তুমি তোমার অনলাইনে ভর্তির ওয়েব পেজ লগ ইন করলে সেখানে তুমি বন্ধ করতে পারবে। এবং যেটা বললাম ক্লাস শুরু হবে কবে, ক্লাস শুরু হবে 10/5/2026, অর্থাৎ তোমাদের মে মাসের 10 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। এবং তোমাদের যতগুলো টাকা লাগবে, 5,200 টাকা তোমাদের ডিপার্টমেন্ট ফি লাগবে, আদার্সওয়াইজ কিছু ফ্যাকাল্টি ফি লাগতে পারে। এবার তোমার সেই ভর্তির কাগজপত্র যেটা বলছিলাম, তোমার প্রথমত তোমায় A4 তোমার একটি এসআইএফ ফর্ম, স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম পূরণ করতে হবে। সেটার বিষয়ে আমরা 29 পরে ভিডিও নিয়ে আসতে পারবো, কারণ এখনও সেই প্রসেস বা সেই গাইডলাইন এখন আমরা ওয়েবসাইটে পাচ্ছি না। দেন সেটা তোমাকে 3 কপি প্রিন্ট করতে হবে, 2 কপি তোমাকে নিয়ে যেতে হবে, দিয়ে ভর্তি পরীক্ষার বইপত্র নিয়ে যেতে হবে, এসএসসির মূল মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, দেন আরও তোমার সার্টিফিকেট, এগুলো নিয়ে যেতে হবে। নিয়ে গেলে সেখানে তোমার জাস্ট কিছু একটা ফর্মালিটি কথা বলে দিয়ে তোমার ভর্তির কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ তোমার শুধু কাগজগুলো চেক করবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছ। তোমার যেটা বললাম, সবাই কিন্তু সাব চয়েস দেয়, কিন্তু সবাই ভর্তি হয় না। তো তুমি হতাশা হইও না যে ভাই আমার 200 ওয়েটিং, আমার তো চান্স হবে না। তুমি হতাশা হইও না। 15টা মেরিট রাজশাহী ইউনিভার্সিটি এমনি দেয় না। 15টা মেরিট এই জন্য দেয় যে তারা সিট খালি রাখে না বা অনেক দূর থেকেও চান্স পায়। আশা করি ভিডিওটি তোমার জন্য উপকৃত হবে, এবং তোমার ভাইয়াকে সমস্ত আপডেট পেতে তোমার ভাইকে সাবস্ক্রাইব করে রাখো। অনেক কষ্ট হয় তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাইতে, অনেক শ্রম দিতে হয়। আশা করি তোমরা সেই শ্রমের মূল্য রাখবা। ভিউজ হয় 2000, 3000, 4000, 5000, বাট সাবস্ক্রাইবার আসে 5, 10, 15। আশা করি তোমরা ভাইয়ের কষ্টটা বুঝবা, এবং তোমাদের জন্যই, তোমাদের সেবার জন্য তোমাদের ভাই কাজ করতেছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।